2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। ওই নির্বাচনে কারচুপি এবং অনিয়ম অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়রের পদও বাতিল করে দেয়। এই রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। আইনজীবীরা বলছেন, সরকারি গেজেট প্রকাশের পর মেয়র হিসেবে শপথ নিতে পারবেন ইশরাক। আরও জানাচ্ছেন ডিবি সাহা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও নির্বাচনের প্রচার থেকে ভোট গ্রহণ পর্যন্ত পদে পদে বাধা, অনিয়ম ও কারচুপির অভিযোগ জানিয়ে আসছিলেন বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অযোগ্য নগরী হয়ে উঠেছে সবথেকে ওই নির্বাচনের এক মাস পর এসব অভিযোগে নির্বাচনের ফল ও গেজেট বাতিল চেয়ে আদালতে মামলা করেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার এ মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণের পর ভোটে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হয় ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত। বাতিল করা হয় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ। এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। রায়ের প্রতিক্রিয়ায় ইশরাক জানান, ভোটার কিংবা জনগণ নয়, অনিয়মই ছিল পতিত আওয়ামী লীগের হাতিয়ার। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য, সাক্ষী, প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। 2020 সালের 3 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলাটি করেছিলেন ইশরাক। 5 বছরের দীর্ঘ সময় আইনি লড়াই শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরপিতার পদ ফিরে পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এখন প্রশ্ন, নগরবাসীর সেবা করার মহৎ দায়িত্ব কি নিজ হাতে তুলে নেবেন তিনি? সে প্রশ্নের উত্তর অবশ্য দলের ওপর ছেড়ে দিয়েছেন ইশরাক। এদিকে আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর মেয়র হিসেবে ইশরাকের নামে গেজেট প্রকাশের কথা ভাবছে নির্বাচন কমিশন। আদালতের রায় পাওয়ার পরে আমরা গেজেট প্রকাশ করার ব্যাপারে যে সিদ্ধান্ত সেটা আমরা বাস্তবায়ন করব। ছুটির পরে আমরা রায়ের কপি পাবো, তখন যেভাবে রায়ের নির্দেশনা আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নিব। ঈদের পর এই গেজেট প্রকাশ হলে মেয়র হিসেবে তার শপথ নেয়ার আর কোনো বাধা থাকবে না। নিবিড় সাহা, 71, ঢাকা। ওদিকে আদালতের রায়ে 2020 সালের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল করার পর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন জানান, ন্যায় বিচার পেয়েছেন তিনি, তবে মেয়র হিসেবে দায়িত্ব নেবেন কিনা সেটা দলীয় সিদ্ধান্তের বিষয়। আমি ন্যায় বিচার পেয়েছি। এখানে ক্ষমতায় যাওয়া, মেয়র হওয়া, চেয়ার, এগুলা কোনো মুখ্য বিষয় না আমার কাছে, একদমই এটা না। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আজকে ন্যায় বিচার পেয়েছি। এই রায়ের ফলে আগামীতে যাতে কোনো নির্বাচনে কেউ কারচুপি না করে এবং অবৈধভাবে গিয়ে চেয়ার দখল না করে, সেই ধারাটি যাতে ভাঙে এবং আমরা আগামী দিনে সম্পূর্ণ একটি গণতান্ত্রিক এবং সুনির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, সেটি ধারাটা অব্যাহত থাকুক, সেটি আমি কামনা করছি। এবার দ্বিতীয় স্বাধীনতা নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, যারা 15 বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। এছাড়া গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। সুমন তানভীরের প্রতিবেদন। 4 বছর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিজেদের সন্তান হারান এই অসহায় বাবা মারা। শেখ মুজিবের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় আয়োজনে তখন ঢাকা সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে মুসলিম নিধনের অন্যতম এই হোতার সফরের প্রতিবাদে তখন রাজপথে নামে জনতা। সে সময় পুলিশের গুলি ও সংঘর্ষে মারা যায় 17 জন। এই হত্যার বিচার চাইলেন তাদের স্বজনরা।
বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় শেখ হাসিনার ভয়াবহ দমন নিপীড়নের কথা তুলে ধরেন দলটির নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করেন। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনো ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। জুলাই বিপ্লব ও ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে চলমান বিতর্কের জবাবে নাহিদ বলেন, বর্তমান তরুণ প্রজন্মের কাছে 5 আগস্টের স্বাধীনতাই বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো ভারতে অবস্থান করছেন। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন নিয়ে সব দলকে ঐক্যমত্যে পৌঁছানোর তাগিদ দেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের প্রতি যাতে আমরা আলোচনায় আসতে পারি। সুমন তানভীর, ৭১, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় জি কে শামীমের 5 বছর 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় দেন। নিবিড় সাহার প্রতিবেদন। 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে কথিত যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জি কে শামীমের ঠিকাদারি কার্যালয় ও তার বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানে তার বাড়ি ও অফিস থেকে 2.25 কোটি টাকা ও 165 কোটি টাকার এফডিআর জব্দ করা হয়। একই বছরের অক্টোবরে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় বৃহস্পতিবার জি কে শামীমকে 5.5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলায় তার মা আয়েশা আক্তার খালাস পেয়েছেন। জি কে শামীমকে 27-এর 1 ধারায় 5 বছর 6 মাসের সাজা ঘোষণা করা হয়েছে এবং তার যে দখলকৃত 297 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। তারকে সহযোগিতা করার বিষয়ে তার মায়ের যে সম্পৃক্ততা ছিল সেখানে তিনি সংযোগ স্থাপন করার প্রমাণ না মিলায় তিনি তাকে খালাস প্রদান করেছেন। রায়ে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এ রায় আইনগতভাবে সঠিক হয়নি। যেখানে 550 কোটি টাকার বৈধ ইনকাম, সেটা তার ট্যাক্স ফাইলও দেওয়া আছে। পক্ষান্তরে আজকে অভিযোগটা আসছে 297 কোটি টাকার। তো আমার যদি 550 কোটি টাকা যদি বৈধ ইনকাম থাকে, সেখানে আমি 297 কোটি টাকার ইনকামের ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ার কোনো কারণ তো নাই। যে ক্ষেত্রে গভর্নমেন্ট আমার সম্পত্তি বৈধ দিয়েছে, সেক্ষেত্রে এই সম্পত্তি জ্ঞাত হয় বহির্ভূত এবং আমার সম্পত্তির সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত না করে জ্ঞাত হয় বহির্ভূত দুদক থেকে দাবি করা, আমি মনে করি এই জায়গাটায় আমাদের বলার মতো অনেক জায়গা রয়ে গেছে, যে আমরা উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা এই কথাগুলো বলবো। এর আগে আলোচিত যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও মানি লন্ডারিং মামলায় 10 বছরের দণ্ড দিয়েছিল আদালত। নিবিড় সাহা, ৭১, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। রাজধানী চাংখারপুরে শহীদ আনাস হত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ সমস্ত তথ্য দিয়ে চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, আশুলিয়ায় লাশ পুরানোর মামলায় তদন্ত শেষ করতে 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বাকিরা জানাচ্ছেন সৈকত সাদিক। বৈষম্য বিরোধী জুলাই আগস্টের আন্দোলনের শেষ দিন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যখন পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, তখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক জায়গায় ছাত্র জনতার উপর গুলি চালায়। গাজীপুরের আশুলিয়াতে 6 আন্দোলনকারীকে হত্যার পর সেই লাশ পুড়িয়ে দেয় পুলিশ। সেই ঘটনার ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়লে গোটা দেশ জুড়েই ব্যাপক আলোচিত হয়।
সেই মামলায় আটক 2 আসামি এসআই মালিক ও কনস্টেবল মুকুল চুকদারকে বৃহস্পতিবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন জানান, এই মামলার খসড়া তদন্ত প্রতিবেদন তাদের হাতে এসেছে, তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলে 1 মাস সময় চাইলে আদালত তা মঞ্জুর করে। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে, ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। এই সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে এবং চাংখারপুলের হত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে, ঈদের পরে তদন্ত প্রতিবেদন জমা হতে পারে। চাংখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। শেখ হাসিনার মামলার ব্যাপারে যেহেতু কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে, সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে, কারণ শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্যে সবগুলো মামলারই কিন্তু সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। ট্রাইব্যুনালের গোপন তথ্য ফাঁস হচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই অনেক আসামি পালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় ট্রাইব্যুনালের ভিতরের কেউ জড়িত থাকতে পারে আশঙ্কা তাজুল ইসলামের। অবাক হবার কিছু নেই, হতেই পারে, এমন হতে পারে, কারণ আপনারা জানেন যে এই বিচারটা অসম্ভব স্পর্শকাতর বিচার, এবং যারা এখানে আসামি হয়ে এসেছেন তারা প্রভাবশালী, তাদের হাতে অর্থবিত্ত আছে, তারা নানানভাবে এই বিচারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবেন, বিতর্কিত করার চেষ্টা করবেন, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন, জাজদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন, প্রসিকিউশনকে বিতর্কিত করার চেষ্টা করবেন, এবং সেই চেষ্টা কিন্তু চলছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আমরা তাদেরকে একটা জিনিস বলবো যে এই ধরনের বিতর্ক তৈরি করে অসাধু পন্থা অবলম্বন করে বিচার বন্ধ করা যাবে না। আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা হবার পরেই গণহত্যার বিচারিক প্রক্রিয়া পুরোদমে শুরু হবে আশা প্রসিকিউশনের। সৈকত সাদিক, ৭১, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ চলছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। দেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার চীনে বুয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিয়ে ডক্টর ইউনূস রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে বুধবার চীনের হাইনানে পৌঁছান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে ডক্টর ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা যোগ দেন বুয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাইডলাইনে সাক্ষাৎ করেন চীন সরকারের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধান ডিং শুয়েশিয়াং। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কুই ডংই, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক ও বুয়া ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সাথে। সম্মেলনের সাইডলাইনে প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে চায়না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইইউ জানান, চীনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস বাংলাদেশে স্থানান্তরে সহযোগিতা করবে তারা। প্রধান উপদেষ্টা বুয়া সম্মেলনের অধিবেশনের বক্তব্যে বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম চলছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশে মৌলিক পরিবর্তন আসবে। কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচনী ব্যবস্থায় সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 7 বছরেরও বেশি সময় ধরে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। জাতিসংঘের মহাসচিব সম্প্রতি সেখানে দেখে এসেছেন। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়া নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাই। Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব রোধে বাংলাদেশ অনুদান ভিত্তিক অর্থায়ন চাই বলেও জানান অধ্যাপক ডক্টর ইউনূস। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এই যাত্রা চতুর্থ দিনও স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনের নেই শিডিউল বিপর্যয়ের কোনো খবর। ঝামেলাহীন ঈদ যাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। ওদিকে সড়ক পথে এখনও বাড়েনি যাত্রীর চাপ। বিস্তারিত জানাচ্ছেন সাদুজ্জামান সাকিব। ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তির চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশন জুড়ে। যাত্রী আগের মতো হলেও নেই চিরচেনা ভিড়।
দেখা মেলেনি দীর্ঘ অপেক্ষায় থাকার পর গন্তব্যে পৌঁছানো কোনো যাত্রীরও। নারীর টানে ঝামেলাহীন যাত্রায় সবার মুখে স্বস্তির হাসি, সাথে প্রত্যাশা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকুক। টিকিট কাটা একটু কঠিন হয়ে যায়, তারপরেও আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি এবং বাসায় যাচ্ছি, পরিবারের সঙ্গে ঈদ কাটাবো, খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার মামারা আছে, মামিরা আছে, আমরা যাচ্ছি, ঈদে মজাই হবে। তো 15 বছরে যে ভোগান্তিটা হয়েছে এইবার এটা হয় নাই এবং সুশৃঙ্খলভাবে আমরা প্ল্যাটফর্মে ঢুকতে পারছি এবং আমি ট্রেনে উঠতে পারছি। যাত্রীদের জন্য স্টেশন জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা, আর টিকিট কালোবাজারি রোধে বাড়তি নজরদারি চলছে বলে জানালো রেল কর্তৃপক্ষ। স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। আর আমাদের ঢাকা স্টেশনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই অনুরূপ একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনেও নেওয়া হয়েছে। রেল স্টেশনে কিছুটা চাপ থাকলেও এখনো জমেনি বাস স্টেশনগুলো। রোজার ভিতর গরম বেড়ে যাওয়ার পাশাপাশি ট্রেন যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়াতেই বাসে এমন যাত্রী সংকট, এমনটাই বলছেন কাউন্টারের লোকজন। না, বাড়তি বাড়িতে যাও, কোম্পানি যা রেট তাই নিতেছে, কোম্পানিতে 1 টাকা বেশি নেওয়ার অধিকার আমাদের নাই। বাড়তি 500 টাকা ছিল, 100 টাকা বেশি লাগছে মনে হয়। গতবারের থেকে এবার মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, কারণ যে সেরকম যানজট এখন শুরু হয় না, হয়তো কালকে থেকে শুরু হবে। ঈদের কোনো চাপ নেই, মানে ঈদের আগে অনেকদিন ছুটি গেছে, তো অনেক লম্বা ছুটি মানুষের জন্য ফ্রিলিভাবে যেতে পারতেছে। তবে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়াতে এদিন বিকেল থেকেই চাপ বাড়তে থাকবে সব পথে, এমনটাই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ঈদের আগে আজই শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে রাজধানী বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে এবং এ নিয়ে আরও খবর আমরা জানতে চাই। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল মারুফ, আমরা আসলে গেল 2 দিন ধরে আসলে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন চাপ দেখিনি, কিন্তু আজকে বলা হচ্ছে শেষ বিকেল থেকে চিত্র বদলেছে। আপনি যেই টার্মিনালে আছেন সেখানে আসলে যাত্রীদের চাপটা কেমন একটু জানাবেন, কোনো অভিযোগ তাদের আছে কিনা, আর বাস মালিক কর্তৃপক্ষ আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে ঈদকে ঘিরে? রাকেব, যদি আমি বলি যে গত 2 দিনের তুলনায় বা গত কিছু দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রীর চাপ কিছুটা বেশি, তবে পুরোপুরি বেশি বা ঈদ যাত্রা আমরা যেমন দেখি যে বিশাল ভিড়, সেই ভিড় কিন্তু এখন আমাদের চোখে পড়েনি, তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি। কারণ আপনি জানেন আজ ছিল ঈদের আগে শেষ কর্মদিবস এবং সেই কর্মদিবসে অফিসের কাজ সেরে কাজ শেষে সবাই যারা রওনা দেওয়ার আজ তারা কিন্তু আজ রওনা হয়ে গেছেন এবং এখানে যে কাউন্টারগুলোতে আছে কাউন্টারগুলোতে আমরা দেখছি যে খুব যে একটা ভিড় তা নয়, তবে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মানুষ আসছেন, তারা নিয়মিত গাড়ি পাচ্ছেন এবং গাড়িতে করে চলে যাচ্ছেন। এখানে অপেক্ষায় থাকার মতো বা গাড়ি পাচ্ছে না এমন ভিড় এখনো হয়নি এবং যারা আসছেন তারা তেমন অভিযোগ নেই, তবে তারা বলছেন যে স্বাভাবিকের যে ভাড়া তার থেকে 50 বা 100 টাকা এমন বেশি নেওয়া হচ্ছে। তবে আমরা বাস কাউন্টারের যারা আছেন, বাসের এখানে যারা কাউন্টারে আছেন, মালিকরা আছেন, তারা যেমনটা বলছেন যে যেহেতু ঈদের সময় তারা পূর্ণ বাসে যান, তবে ফেরত আসেন অনেকটা ফাঁকা বাস নিয়ে, তাই ভাড়া যেই ভাড়াটা নেন তারা সেটা শেষ স্টেশনের সমপরিমাণ ভাড়াটা তারা আদায় করেন, এ কারণে ভাড়া কিছুটা বেশি মনে হয়। তবে যাত্রীরাও এ নিয়ে অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন, তারা বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার ঈদের যাত্রায় তারা কিন্তু ভাড়া কিছুটা কমই দেখছেন, 50-100 টাকা বেশি নিচ্ছে, এটাকে তারা খুব একটা বেশি বলছেন না, তারা এ নিয়ে তাদের তেমন একটা অভিযোগও নেই। তবে এখানে অন্যান্য যে বাস কাউন্টারে যারা আছেন তারা বলছেন যে এই বছরের ঈদে যেমন যাত্রী তারা প্রত্যাশা করেছিলেন তেমন যাত্রী কিন্তু তারা এখনো পাননি এবং আমার সামনে কিন্তু একজন আছেন উনি বাস কাউন্টারে কাজ করেন এবং তার সাথে আমরা একটু কথা বলতে চাই। এবার ঈদে এখন পর্যন্ত যাত্রী কেমন দেখলেন? এবং যাত্রী নেই, অবস্থা খারাপ। বেশি ভাড়া কি নেওয়া হচ্ছে? না, কম বাড়ে, যাত্রী নেই। যে আমি বলছিলাম যেমন আমরা শুনে নিলাম মাইনুল মারুফ, এবং নিশ্চয়ই আপনার কাছ থেকে যে প্রতিবেদন পাবো সেখানে হয়তো আরও বিস্তারিত থাকবে। তবে বোঝা গেল আসলে বাস টার্মিনালে যে পরিমাণ যাত্রীদের চাপ এই সময়টাতে প্রতি বছর দেখা যায় তেমন চাপটা আসলে নেই। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। বলছিলাম শিরোনামে, এবারের ঈদে মিলেছে 9 দিনের লম্বা ছুটি, তবে এই সময়ে বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন লম্বা ছুটিতেও দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না। আর ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় নগরবাসী নিরাপদে থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র সচিব
নাসিমুল গনি বলেছেন, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। শারমিন নীরার প্রতিবেদন। ঈদের সময় কর্মজীবী মানুষের সবচেয়ে বড় চাওয়া থাকে লম্বা ছুটি, যাতে ঘরে ফিরে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা যায়। গেল ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় এবার টানা ৯ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। সেই হিসেবে বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস। আগের দিন বুধবারও সরকারি ছুটি থাকায় আগে ভাগে বাড়ি যেতে অনেকেই ছুটি নিয়েছেন বৃহস্পতিবারও। তাই সকাল থেকেই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম। দুপুর নাগাদ আরও কমতে কমতে অফিস ছুটির আগেই বলতে গেলে ফাঁকা হয়ে যায় সচিবালয়। তো অনেকে আসছে, আবার কিছু হয়তো শাখায় 3 জন থাকলে 1 জন চলে গেছে, বা ওইভাবে শাখা ম্যানেজ করে হয়তো অনেকে গেছে। অনেকে অফিসারকে বলে বা লিখিত দরখাস্ত দিয়ে ছুটি নিয়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে গিয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, একটানা দীর্ঘদিন ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। বিশেষ পরিকরে ইফের উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে, তার কারণে সেই বন্ধের মধ্যে আমরা আর দীর্ঘদিন ছুটিতে রাজধানী সহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই জানতে চাওয়া স্বরাষ্ট্র সচিবের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য, এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি ইনশাআল্লাহ। বিভিন্ন টার্মিনাল সহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। শারমিন নীরা, ৭১, ঢাকা। আজ পবিত্র লাইলাতুল কদর যথাযোগ্য ধর্মীয় মর্যাদার ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ২৭ রমজানের এই পবিত্র রাত। আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বান্দিগিতে রাত কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। পবিত্র রমজান মাসের এই রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়, এজন্য মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে অনন্য মর্যাদা দিয়েছেন। এই রাতে আল্লাহর অশেষ রহমত এবং নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত বান্দিগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করার আশায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে বিশেষ ইবাদত বন্দিগি। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বান্দিগিতে রাতভর মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায় করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া, মিলাদ মাহফিল এবং মোনাজাত করবেন। পবিত্র লাইলাতুল কদরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এবার আয়োজন কিছুটা ভিন্ন, কারণ মসজিদের উত্তরা দক্ষিণ গেটে এখন তেমন কোনো আলোকসজ্জা নেই। সন্ধ্যার পর থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। পবিত্র লাইলাতুল কদর উদযাপনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পবিত্র শবে কদরের তারাবি নামাজ আদায়ের পাশাপাশি মুসল্লিদের মসজিদে বাড়তি প্রার্থনা সমাগম তো থাকে আমরা জানি, সেই হিসেবে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখেছেন, তারা আসলে কি চাইছেন, কথা হয়েছে কিনা তাদের সঙ্গে আপনার? পবিত্র লাইলাতুল কদর যে হাজার মাসের যে উত্তম সেই পবিত্র রজনী, আজ পবিত্র রমজান মাসের সেই ২৭তম রমজানের সেই লাইলাতুল বেজর রাতে যে লাইলাতুল কদর যে সন্ধান করে সেটাই আসলে পালিত হচ্ছে। ঠিক আপনার সাথে যুক্ত হওয়ার আগে কিন্তু আসলে মাগরিবের নামাজ হয়েছিল, ইফতারের পর যে মাগরিবের নামাজ, এবং এই মাগরিবের নামাজের পরে ঈশার নামাজ কিন্তু এখানে কিছু পালন করা হলো। সেই সময় কিন্তু বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুই দিক থেকে কিন্তু মুসল্লির চাপ কিছুটা দেখা গিয়েছিল। এখন আসলে সেই তারাবি নামাজ অনুষ্ঠিত হচ্ছে, যে তারাবি নামাজ যেটা যে তারাবি নামাজ, এই তারাবি নামাজের পরেও হয়তো যে ব্যক্তিগতভাবে যে মুসল্লিরা, যে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রজনী যে লাইলাতুল কদর তাকে কেন্দ্র করে যে নফল ইবাদত করবেন, সেই নফল ইবাদতে মশগুল থাকবেন। একই সাথে বলতে চাই যে তারাবি নামাজ এখন জাতীয় বায়তুল মোকাররম মসজিদে যে রেগুলার যে রমজানকে কেন্দ্র করে যে তারাবি নামাজ সেটি অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে বাইরের চিত্রটা যদি একটু দেখাতে চাই, যে বাইরের দিকটাতে কিন্তু সাধারণভাবে মুসল্লিদের আনাগোনা কিছুটা এখনো রয়েছে, কেউ আসছে নিজেদের মতো করে। এর আগেও কিন্তু তারাবি নামাজের আগেও মাগরিবের নামাজের পরবর্তী এই সময়টার মাধ্যমে মুসল্লিদের একটু চাপ দেখা গিয়েছিল। একই সাথে যদি বলতে চাই
বাইতুল মোকাররমের উত্তর গেটের এই দিকটাতে কিন্তু নিরাপত্তার যে বিষয়টা এই খানিকটা আগে পুলিশের কিছু উপস্থিতি রয়েছে, কিন্তু আশেপাশে আসলে দক্ষিণ গেট এবং উত্তর গেটের আশেপাশে সেই পুলিশের উপস্থিতি রয়েছে। একই সাথে ভেতরে তারাবি নামাজ এখন পর্যন্ত চলমান রয়েছে এবং পবিত্র লাইলাতুল কদর যে রয়েছে, যে ভাগ্য রজনী মহিমান্বিত রাত, সেটি কিন্তু আসলে এই তারাবি নামাজের পরই কিন্তু আসলে সেই নামাজটা যে নফল ইবাদত সেটি আসলে হয়ে থাকে। ধর্মপ্রাণ মুসলিমরা তাদের নিজের মতো করে সেই নামাজগুলো আদায় করে থাকে। সেই নামাজের বিষয়টা কিন্তু সারা রাত ধরে শুরু করে একদম ফজরের ওয়াক্ত, যে ফজরের আজান, সেই ফজরের নামাজ ধারাবাহিকভাবে আসলে সারা রাত সেই প্রার্থনা চলবে। যেমনটা আমরা বলছিলাম, ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে মানুষ এবং খতম তারাবি, আজকে সেই খতমটাও হবে এবং তারপরে নফল ইবাদত শুরু হবে। আপনি বলছিলেন নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে এবং আপনার মাধ্যমে আরো তথ্য আমরা জানতে পারবো। বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম।